বন্ধুরা, কেমন আছো তোমরা? দেখো কেমন গুটি গুটি পায়ে শীত এসে পড়লো। আর এই শীতের মরশুমে ছাদে বসে গল্প শোনার মজাই আলাদা, কি বলো? তাহলে চলো আমরা আজ একটা নতুন গল্প শুরু করি। আর সেটা একটা মিষ্টি ভূতের গল্প। তো হয়েছে কি, সেদিনটা ছিল রবিবার। এমনিতে পৌষের ঝলমলে রোদ ঝরা দিনে আলসেমি মাখানো একটা রবিবাসরীয় ছুটির দিন। ভাবতেই মনটা যেন কেমন ভালো হয়ে ওঠে, তাই না? নির্ভেজাল রোদ পোহানোর ছুটি। কিন্তু ঋত্বিকের আজ আর রোদ পোহানোর সময় নেই। ওর যে সামনে পরীক্ষা, আর প্রথম দিনেই অঙ্ক, যেটাতে সব থেকে ভয় পায় ঋত্বিক। ও বোঝে না পরীক্ষার প্রথম দিনটা কেন যে ওয়ার্ক এডুকেশন বা এনভায়রনমেন্টাল সায়েন্স দিয়ে হয় না, কে জানে। ওই যে কথায় বলে না, মর্নিং সোস দ্য ডে। পরীক্ষার প্রথম দিনটা ভালো হবে। পরীক্ষার প্রথম দিনটা ভালো হলে বাকি পরীক্ষাগুলোর ক্ষেত্রে একটা আত্মবিশ্বাস পাওয়া যায়, এই যা। কিন্তু না, স্যারেরা ছাত্রদের ভালো চাইবেন বা কেন? ওনারা তো ছাত্রদের শত্রু, চান যাতে ছেলেপুলেগুলোর রেজাল্ট খারাপ হয় আর বাড়িতে উত্তম মধ্যম পিঠে পড়ে। তাই প্রতিবার প্রথম পরীক্ষা হয় বাংলা, নয় ইংরেজি, নয় অঙ্ক। আর ছাত্রগুলোরও প্রাণ ওষ্ঠাগত একেবারে। শরীরের বাইরে না বেরিয়ে যাওয়া পর্যন্ত ওনাদের শান্তি নেই। যাক বাবা, ভাগ্যিস একেবারে ব্যাপারটা কিছুটা ম্যানেজ হয়েছে। তাই একটু শান্তিতে ছাদে এসে বসে ঋত্বিক। আচারের বয়াম থেকে দুটো লম্বা লম্বা কাঁচা আমের কুশি বার করে নিয়ে মনের সুখে চুষতে থাকে। গতবারেও প্রথম দিন অঙ্ক পরীক্ষা শুনে যতটা ভিড়মিও খেয়েছিল, এবারে মনের আশঙ্কা থাকলেও পেটের গুড়গুড়ানিটা একটু কম। তার কারণ ঋত্বিক জানে এবার ওর বন্ধু ঘটোৎকচ তো আছে, সে কিছু না কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই করবে। এতটাই ভরসা করে ঋত্বিক ওর বন্ধু ঘটোৎকচকে। এই রে, ঘটোৎকচ নামটা শুনে আপনারা আবার ঘাবড়ে যাবেন না। এটা সেই মহাভারতের সময়ের ভীমসেনের পুত্র ঘটোৎকচ নয়। এমনিতেই সাদামাতা একটা ছোট্ট মামদ ভূত হিসাবে বয়স 6 থেকে 6.5-এর মধ্যে। নেহাত ঝটকি কোনো নাম ঋত্বিকের তখন মাথায় আসেনি, তাই ওর নাম দিয়ে ফেলেছে ঘটোৎকচ। বেচারার কেউ নেই, বাবা মা ছিল, কিন্তু তাদের নাকি বদমাইশ মানুষেরা ধরে নিয়ে গিয়ে বন্দি করে রেখেছে। তবে এই ঘটোৎকচের সাথে দেখা হওয়ার ব্যাপারটা কিন্তু কম রোমাঞ্চকর নয়। মাস 3 আগে একদিন ছাদে ঋত্বিক উঠে যখন হালকা ব্যায়াম করছিল, তখনই দূর থেকে একটা কান্নার আওয়াজ পায়। ওদের বাড়ির পিছনের দিকে একটা বড় জঙ্গল, যাতে বাঁশ গাছের সঙ্গে আরো নানা গাছের মিশেল আছে। তো সেই গাছগুলোর মধ্যে থেকেই সেই কান্নার করুণ শব্দটা ভেসে আসছিল। এমনিতে ঋত্বিক পড়াশোনায় খুব একটা চৌখস না হলেও মনের দিক থেকে বড়ই ভালো। কারোর দুঃখ সে খুব একটা দেখতে পারে না, তাই একটা কান্নার শব্দ পেয়েও ছাদের আলসের ওই দিকটায় এগিয়ে যায় আর বেশ জোরে চিৎকার করেই বলে ওঠে, কে কাঁদে? বার 3 হাঁক ডাক দেওয়ার পরেও কোনো সাড়া তো ঋত্বিক পাই না। উল্টে কান্নার বেগ যখন কয়েক গুণ বেড়ে যায়, তখন তার মনে হয় এ তো মহা জ্বালা, বলা নেই কওয়া নেই, কেউ মেলা কাঁদবে কেন। এই ভেবে ঋত্বিক যেই ডাক দেওয়া বন্ধ করে দিল, অমনি জঙ্গলের দিক থেকে একটা মিনমিনে কণ্ঠস্বর ভেসে আসে, আগে আমি মামদো। মামদো নামটা শুনে একটু পিলে চমকায় ঋত্বিকের। ও ঠাকুমার কাছে শুনেছে এই মামদো নামের জীবটা, অবশ্য যদি ওকে জীব আদৌ বলা যায়, সে আর যাই হোক ওদের মতো রক্ত মাংসের মানুষ নয়। তবে মামদোর গলায় সেরকম ভয় ধরানো কিছু উপাদান না পাওয়ায় আরেকবার মনে সাহস সঞ্চয় করে ঋত্বিক জিজ্ঞাসা করেই বসে, তুমি ওখানে কি করছো? আর ওই ভর দুপুরবেলা এরকম কাঁদছো কেন?
তবে মামদোর উত্তরটা ছিল ভারী খাসা। নাকি নাকি সুরে সে বলল, কি করব, আমার যে বড় খিদে পেয়েছে। আহারে, মানুষের দুঃখেই যখন ঋত্বিকের বুক ফেটে যায়, তখন ভিনী লোকের অধিবাসী এই মামদোর দুঃখে তার মন কেঁপে উঠবেই। সে কথা তো বলাই বাহুল্য। হতে পারে সে ভূত, কিন্তু তার তো সত্যিই খিদে পেয়েছে, আর সেই কারণেই নিজেকে আর ধরে রাখতে পারে না ঋত্বিক। সপাটে ছুড়ে দেয় পরের প্রশ্নবাণ, তোমার খিদে পেয়েছে? তুমি কি খাবে বলো, আমি ব্যবস্থা করে আসছি। আজকে আমাদের বাড়িতে ভাত, মুগের ডাল, রাঙালু ভাজা, ফুলকপির তরকারি, আমের চাটনি আর পাঁপড় ভাজা রান্না হয়েছে। আজ তো বৃহস্পতিবার, তাই নিরামিষ। আমাদের সকলের খাওয়া দাওয়ার পর যা খাবার বেঁচেছে সব ঠাকুরমা রান্নাঘরের খাবারের আলমারিতে তুলে রেখেছে। তুমি চাইলে আমি তোমার জন্য খাবার নিয়ে আসতে পারি, বলো কি খাবে? কিছুক্ষণ চুপ করে থাকার পর মামদো জিজ্ঞাসা করে, তা কতটা তরি তরকারি বেঁচেছে, তা দিয়ে কি আমার হবে? ঋত্বিক এবার যথেষ্ট সম্প্রভিত। সে বলে, অনেক খাবারই বেঁচেছে, খেতে গেলে জনা পাঁচেক মানুষ পেট ভরে এখনো খেতে পারবে। তুমি আর কত খাবে, তোমার একার ঢের কুলিয়ে যাবে। তবে ঋত্বিকের কথা শুনে মামদোর যে খুব একটা মন ভরে তা নয়। তবে কিছুক্ষণ চুপ করে থেকে আবার নাকি নাকি সুরেই উত্তর দেয়, মোটে ওইটুকু খাবার ঠিক আছে, খিদে যখন খুব পেয়েছে তখন না হয় ওই দিয়েই আপাতত কাজ চালাই, পরে না হয় দেখা যাবে। তা ঋত্বিক, তুমি এক কাজ করো, রান্নাঘরে গিয়ে দরজাটা বরং খুলে দাও। তোমার ঠাকুমা লোহার শিকল দিয়ে দরজা আটকে রেখেছেন, তুমি শিকল খুলে দিলে আমি গিয়ে টুক করে খাবারগুলো সাবার করি। কি আর করে বেচারা ঋত্বিক। হাজার হোক, ও মামদোকে কথা দিয়েছে। এক ছুটে নিচে নেমে আস্তে আস্তে দেখে ও ঠাকুরমা দোতলার ঘরে নাক ডাকিয়ে ঘুমোচ্ছেন। পাশে কৃত্তিবাসী রামায়ণ উপুর হয়ে পড়ে রয়েছে। এমনিতে এই সময়টা বাড়িতে ঠাকুরমা ঋত্বিক ছাড়া আর কেউ থাকেন না। বাবা মা দুজনেই অফিসে বেরিয়ে যায় সকাল সকাল, তাই সিঁড়ি দিয়ে ছুটে নেমে আসতে কেউই দেখতে পায় না ঋত্বিককে। এক ছুটে নিচে নেমে এসে হেসেল ঘর টপকে রান্নাঘরের শিকল খুলে দেয় ঋত্বিক। আর শিকলটাও ঝনাত করে একটা শব্দ করে কাঠের দরজার গায়ে সশব্দে আছড়ে পড়তে ঋত্বিক নিজেই যেন কেমন একটা চমকে ওঠে। এর আগে রান্নাঘর থেকে ভালো মন্দ টুকিটাকি খাবার দাবার ঋত্বিক নিজেও চুরি করে খেয়েছে, কিন্তু তখন এতটা ভয় ভয় করেনি। কিন্তু এই প্রথমবার অন্য কারোর জন্য রান্নাঘরে ডাকাতি করতে ঢুকে কেন জানে না সত্যি একটু অস্বস্তিতে পড়ে যায় বেচারা। তারপরেও খেয়াল করে, এই রে, ও যে রান্নাঘরে এসেছে, দরজাটা খুলেও দিয়েছে, সেটা সেই ক্ষুধার্ত মামদোকে জানানো হয়নি। ওকে সে কথা জানাবে কি করে? হয়তো দরজাটা খুলে রেখেই এক ছুটে ছাদে গিয়ে মামদোকে কথাটা জানাতে হবে। তবে মানুষ ভাবে এক আর হয় আর এক। ছুটে ছাদে উঠতে যাবে বলে যেই না ভেবেছে ঋত্বিক, অমনি দেখে তার আর কোনো দরকার নেই। একখানা বেজায় লম্বা হাত ছাদ থেকে সরাসরি ওর পিছু পিছু এসে পৌঁছে গেছে রান্নাঘরের দরজায়। আর ওর দরজা খোলা মাত্র সেই হাত রান্না যা বাঁশ বাগানের মধ্যে। ঋত্বিক দেখে চোখের নিমেষে ওদের আলমারি পুরো সাফ। কোনো কথা না বাড়িয়ে পড়িকে মরি ও ছুটে আসে ছাদে, আর দেখে মামদো ভূতের ছানা চোখের নিমেষে সব খাবারগুলো গস্ত করে ছোট্ট একটা ঢেকুর তুলে ওর দিকে মিটমিট করে চায়। তারপর মামদো ভূতের ছানা বলি, তোমার ঠাকুরমার হাতের রান্না বড়ই সুস্বাদু, খেয়ে মনটা আমার জুড়িয়ে গেল। পুরোটা পেট না ভরলেও মনটা ভরে গেছে, তবে শেষটুকু একটু আচার হলে মনটা ভরে যেত। একটু হবে না কি গো? কি আর করে বেচারা ঋত্বিক। ছাদে রোদে দেওয়া আচারের বয়ামটা মামদোর দিকে এগিয়ে ধরতে না ধরতেই একটা জিভের টানে সেটাও শেষ। তো বন্ধুরা বুঝলে, সেদিনের দুপুর গড়িয়ে না যেতেই বিকেল পড়ল।
আর ঋত্বিকের ঠাকুমা যেই না ঘুম ভেঙে উঠে রান্নাঘরের অবস্থা দেখলেন, তখন ঋত্বিকের কপালে কী জুটেছিল সে তো তোমরা বুঝতেই পারছো। তবে ঠাকুমা আর সেই মামদো ভূতের ছানার কথা বুঝতে পারেননি। উনি ভেবেছিলেন দুপুরে নির্ঘাত ঋত্বিক কিছু একটা চুরি করে খাবার জন্যই রান্নাঘরে ঢুকেছিল, আর সেই সব খাবার দাবার নষ্ট করে ফেলেছে। তবে সেদিন ঋত্বিকের একটা লাভও হয়েছিল। সেই দিনের পর একটা মনের মতো বন্ধু পেয়ে গেছিল ঋত্বিক, আর ওর সেই বন্ধু ভূত মামদোর ছানা। এরপর থেকে ওর কাছেই রয়ে গিয়েছিল, আর কোথাও সে যায়নি ঋত্বিককে ছেড়ে। এই যে দেখো না, তোমাদের যে পরীক্ষার কথা বলছিলাম, সেই পরীক্ষার গেড়েও তো ঋত্বিক সেবার পার হয়েছিল ওর ওই মামদো ভূতের ছানা বন্ধুর সাহায্য নিয়েই। কিন্তু আজ তো কথা বলতে বলতে অনেক দেরি হয়ে গেল। তোমাদের আমি আর একদিন না হয় সেই গল্পটা বলবো, যে কি করে সেই মামদো ভূতের ছানা ওর মানুষ বন্ধু ঋত্বিককে সাহায্য করেছিল। এরপর আরও অনেক আছে। তোমরা যদি মামদো ভূতের ছানার এই রকমই অনেক টক ঝাল মিষ্টি গল্প শুনতে চাও, তবে টুক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর আমাদের এই চ্যানেলের এরকম আরও মজার মজার গল্প শোনার জন্য আমাদের পাশে থেকো।